চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। আজ আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞানের প্রথম অধ্যায় তাপ, ভৌত পরিবেশ। ঠান্ডা, প্রথম পেজে ঠান্ডা ও গরমের ধারণা। প্রথমে একটা বাটি আছে, এখানে ঠান্ডা জল, দ্বিতীয় বাটিতে একটু গরম জল, তৃতীয় নম্বর বাটিতে আর একটু বেশি গরম জল। কতটা ঠান্ডা কতটা গরম কি নির্দিষ্ট আমরা বলতে পারবো? আমরা যদি এর ভিতরে বাটির ভিতরে আঙুল দিই, দিয়ে বলতে পারবো না কতটা গরম কতটা ঠান্ডা। কতটা ঠান্ডা কতটা গরম তা জানার জন্য একটি নির্দিষ্ট যন্ত্রের প্রয়োজন। সেই যন্ত্রটার নাম কি? থার্মোমিটার। থার্মোমিটার দুই রকমের হয়, সেলসিয়াস থার্মোমিটার ও ফারেনহাইট থার্মোমিটার। থার্মোমিটারের মধ্যে যে তরল থাকে, তরলটার নাম হচ্ছে পারদ। থার্মোমিটারের ভিতরে কি থাকে তাহলে? পারদ থাকে। পরের পেজ নাম্বার 2। এখানে উষ্ণতা মাপার জন্য থার্মোমিটার তৈরি করা হয়। উষ্ণতা মাপা হয় কিসের সাহায্যে? থার্মোমিটারের সাহায্যে। তাহলে উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? এখানে এই কোশ্চেনটা আসার মতন। উষ্ণতা মাপা হয় থার্মোমিটার যন্ত্রের সাহায্যে। নেক্সট প্রশ্ন, এখানে উষ্ণতা পরিমাপ বলতে কি বোঝো? উষ্ণতার পরিমাপ বলতে কি বোঝো? গরম বা ঠান্ডা অবস্থা প্রকাশের জন্য থার্মোমিটারের গায়ে যে সংখ্যা পাওয়া যায় তাকে আমরা বলি উষ্ণতার পরিমাপ। এই প্রশ্নটাও খুব গুরুত্বপূর্ণ। উষ্ণতার পরিমাপ বলতে কি বোঝো? গরম বা ঠান্ডা অবস্থা প্রকাশের জন্য থার্মোমিটারের গায়ে যে সংখ্যা পাওয়া যায় তাকে আমরা বলি উষ্ণতার পরিমাপ। এখানে দুটো স্কেল আছে, একটা দেখো সেলসিয়াস ও ফারেনহাইট স্কেল, একটা আছে সেলসিয়াস। যে জল বেশি গরম হবে পারদ তত বেশি ওপরে উঠবে, কম গরম হলে পারদ কম উষ্ণতায় ওপরে উঠবে, উচ্চতায় ওপরে উঠবে। এখানে এই স্কেলের ভিতরে যে তরল ধাতু থাকে, এই তরল ধাতুর নাম কি? পারদ। এখানে শর্ট কোশ্চেন আসতে পারে, একটি তরল ধাতুর নাম কি? পারদ। পরের পেজে যাওয়া যাক, পেজ নাম্বার 5। খুব গুরুত্বপূর্ণ। থার্মোমিটারের দুটি ভাগ, একটা হচ্ছে সেলসিয়াস ও ফারেনহাইট। সেলসিয়াস স্কেলে হিমাঙ্ক কত? 0 ডিগ্রি, আর স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি। সেলসিয়াস স্কেলের ভিতরে কটি দাগ থাকে? 100টি দাগ থাকে। জল জমে বরফে পরিণত হয় সেটি হচ্ছে হিমাঙ্ক। আর ফারেনহাইট স্কেলের 32 ডিগ্রি এফ হিমাঙ্ক কত? 32 ডিগ্রি ফারেনহাইট। আর স্ফুটনাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। জল ফুটে বাষ্পে পরিণত হয় তাকে আমরা বলি স্ফুটনাঙ্ক বলি। সেলসিয়াস স্কেল 0 থেকে শুরু হয় 100, আর ফারেনহাইট স্কেল 32 থেকে 212, অর্থাৎ 212 মাইনাস 32 সমান 180টি দাগ থাকে, কে আমরা ডিগ্রিতে প্রকাশ করি। পরের পেজে আমরা অঙ্ক কীভাবে করব? আগেই দেখেছি সেলসিয়াস স্কেলে 100 ঘর সবসময় ফারেনহাইট স্কেলের 180 ঘরের সমান। তাহলে সেলসিয়াস স্কেলে 1 সংখ্যক ঘর সবসময় ফারেনহাইট স্কেলের 180/100 ঘরের সমান। অতএব সেলসিয়াস স্কেলে সি সংখ্যক ঘর সবসময় ফারেনহাইট স্কেলের 180/100 সংখ্যক ঘরের সমান হয়। এখানে আমরা এই সূত্রটি মুখস্থ করব। এখানে C/5 F-32/9, C/5 F-32/9
9। আমরা এখানে বলেছে নিচে সেলসিয়াস স্কেলে 40 ডিগ্রি হলে ফারেনহাইট স্কেলে সমান, তা ফারেনহাইট স্কেলে কত হবে তা আমরা অঙ্ক কষে দেখি। আমি একটা অঙ্ক এটা করে দেখিয়েছি। C/5 F-32/9 সূত্র। সেলসিয়াস স্কেলে কত ডিগ্রি বলেছে? 40 ডিগ্রি। ফারেনহাইট স্কেলে কত দেখা যাবে? 40/5 মানে F-32/9। এখানে আমরা কি করেছি? বজ্রগুণ, কোনাকুনি। 5F মাইনাস 32 আর 5-এর সঙ্গে গুণ করলে 160, 40 আর 9-এর সঙ্গে গুণ করেছি 360। 5F সমান সমান 360 সমান সমানের আগে মাইনাস 160, ওদিকে গেলে কি হবে? ডান দিকে সমান সমান প্লাস 160 হবে। 5F সমান সমান এর দুটো যোগ করে কত হয়েছে? 360 ও 160, 520। ফারেনহাইট স্কেল সমান সমান 520/5, কাটাকুটি করে কত হয়েছে? 104। তাহলে আর একটা করে দেওয়া যাক, দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরো সেলসিয়াস স্কেলে 30 ডিগ্রি, ফারেনহাইট স্কেলে কত হবে? সেলসিয়াস স্কেলে 30, ফারেনহাইট কত? তাহলে 30/5 সমান সমান A-32/9 বজ্রগুণ, আমরা কোনাকুনি গুণ করেছি। 5F 5-এর সঙ্গে 32 গুণ করলে 160, 9-এর সঙ্গে 30 গুণ করলে 270। 5F সমান সমান 270, 160টা কী করেছি? সমান সমানের ওইদিকে গেলে এদিকে মাইনাস, ওইদিকে গেলে প্লাস হবে। 5F সমান সমান এই দুটো যোগ করেছি, 270 ও 160 হয়েছে 430। 5টা নিচে চলে এসছে, কাটাকুটি করলে কত হচ্ছে? ফারেনহাইট স্কেলে 86, 5-8 40, 3 30, 5 30, 86। পরের প্রশ্ন যাওয়া যাক। হিট বা তাপ কি? দুটি ভিন্ন উষ্ণতার বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে আমরা বলি তাপ। এটা ঠান্ডা জল, এটা গরম জল। ঠান্ডা জলের মধ্যে যদি গরম জল দেওয়া যায় তাহলে কি ঠান্ডা জলটা একটু গরম হয়ে যায়, আর গরম জল তার উষ্ণতা হারিয়ে একটু ঠান্ডা হয়ে যায়। এখানে বলেছে দুটি ভিন্ন উষ্ণতায় বস্তু পরস্পরের সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তি পায় তাকে আমরা বলি তাপ। প্রকৃতপক্ষে দুটি ভিন্ন উষ্ণতায় বস্তু পরস্পরের সংস্পর্শে এলে বেশি উষ্ণতার বস্তুটি থেকে কিছু পরিমাণ শক্তি কম উষ্ণতার বস্তুটি চলে যায়। এই বিনিময় ঘটা শক্তিকেই তাপ বলা হয়। তাই তাপ কিন্তু কোনো বস্তু নয়, তাপ এক প্রকার শক্তি। শর্ট কোশ্চেনেও আসতে পারে, তাপ এক প্রকার শক্তি। পরের পেজ নম্বর 9। বস্তু বাইরে থেকে যতটা তাপ নেয় বা বাইরে যতটা তাপ ছেড়ে দেয় তার সঙ্গে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা উষ্ণতা হ্রাসের সরল সম্পর্ক। তাহলে এখানে প্রশ্নটা কীভাবে আসতে পারে? বস্তুর বাইরে থেকে যতটা তাপ নেয় বা বাইরে যতটা তাপ ছেড়ে দেয় তার সঙ্গে বস্তুটি কোন সম্পর্কে রয়েছে? সরল সম্পর্কে রয়েছে। পরের পেজ নম্বর 10। এসআই পদ্ধতিতে যে একক ব্যবহার করা হয় তাপের এককের নাম কি? জুল। এসআই পদ্ধতিতে তাপের একক জুল। শর্ট কোশ্চেনে আসে এটা। পরের পেজ নাম্বার 11। গলন। গলন কি বা কাকে বলে? গলন বলতে কি বোঝো? স্থির উষ্ণতায় পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে। এখানে আরেকটি প্রশ্ন, বরফ গলনের নীল তাপ কত? 80 ক্যালোরি পার গ্রাম। বরফ গলনের নীল তাপ 80 ক্যালোরি পার গ্রাম। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। অর্থাৎ 0 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম বিশুদ্ধ বরফ ওই উষ্ণতার 1 গ্রাম বিশুদ্ধ জলে পরিণত হতে বাইরে থেকে 80 ক্যালোরি তাপ গ্রহণ করে। পরের পেজ নাম্বার
12 খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নীল তাপ কি? নীল তাপ কাকে বলে বা নীল তাপ বলতে কি বোঝো? একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয়, তখন ওই পদার্থের বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকেই ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের নীল তাপ বলে। পরের পেজ নাম্বার 13। এই দুটি কোশ্চেনের মধ্যে একটি কোশ্চেন আসে, হাতে স্পিড ঢাললে ঠান্ডা অনুভূত হয় কেন? স্পিড বা ইথার, হাতে স্পিড বা ইথার ঢাললে ওই জায়গাটি ঠান্ডা অনুভূত হয়। আসলে স্পিড বা ইথার উদ্বায়ী পদার্থ। এই ধরনের পদার্থের খুব তাড়াতাড়ি বাষ্পীভবন হয়। বাষ্পীভবনের জন্য দরকার নীল তাপ। স্পিড ওই নীল তাপ কোথা থেকে নেবে? স্পিড তখন আশপাশের পরিবেশ ও হাত থেকেই সেই নীল তাপ সংগ্রহ করে, ফলে হাতের ওই অংশ তখন তাপ হারায়। তখন পাশাপাশি অঞ্চলের তুলনায় ওই অংশের উষ্ণতা কমে যায়, ফলে ওই অংশে ঠান্ডা অনুভূত হয়। পরের প্রশ্ন, মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন? মাটির কলসির জল ঠান্ডা থাকে আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় নীল তাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভেতরে থাকা জল থেকে প্রয়োজনীয় নীল তাপ সংগ্রহ করে, ফলে কলসি ও কলসির জল ও তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। সমস্ত ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে, আমি যে কোশ্চেনগুলো আলোচনা করলাম অবশ্যই এগুলো মনোযোগ দিয়ে পড়বে। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।